দেখো এই যে প্রায়শ্চিত্ত এই শব্দটিকে তো বর্ণের উচ্চারণের ক্ষেত্রে পরপলা আমি তোমাদেরকে বর্ণের উচ্চারণ শিখালাম যে সূত্র কতগুলো লিখেছিলাম এখানে পরপলার কোনো সূত্র নেই তাহলে পরপলা যেরকম আছে সেরকম বসাইতে হবে পরপলা যেরকম আছে সেরকম বসাও এখানে গোপন অবস্থায় প্রায় বলছে যে সেখানে অধ্বনি উচ্চারণ আছে অধ্বনি যদি গোপন অবস্থায় থাকে তাহলে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে কি আছে অধ্বনি থাকে সিঙ্গেল ব্যঞ্জন বর্ণের সাথে সেখানে কি উকার বসাই দিব প্রায় তাহলে কি যেখানে অধ্বনি দেখবা সেখানে কি বসাইতে হবে উকার বসাইতে হবে পায়ু চিত্ত চিত্ত বলছে যে চিত্ত সেখানে কি ত দুইবার উচ্চারণ করছো তাহলে চিত তামসি চিত্ত তর এখানে কি গোপন অবস্থা উচ্চারণ হলো এইজন্য আমি কি বসাই আমি কি বসালাম সেখানে কি ওকার বসালাম এরপর দেখো এটা হচ্ছে বৈশাখ এটা হচ্ছে কি বৈশাখ তাহলে কি ওইকারের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা নিয়ম হচ্ছে ওইকারের ক্ষেত্রে বৈশাখ ওইকারের ক্ষেত্রে উকার যুগ রসি এই জন্য বৈশাখ যে বৈশাখও বলা নাই বলছে কি বৈশাখ তাহলে এখানে থামছল এই জন্য এখানে কি হর্ষিল হন দিলাম এরপর দেখো রি এর সূত্র হচ্ছে রসিকার রি এর সূত্র কি রসিকার রি মূর্ধন্য কিংবা দন্তন্য থাকবে সবসময় কি বসে দন্তন্য হয়ে বসে এখানে ঋণও বলা নাই ঋণ বলছে থামছি যেখানে সিঙ্গেল বর্ণ থাকবে যেখানে হর্ষিল হওয়ার কারণ যে বর্ণটি সিঙ্গেল এবং যে বর্ণের অধ্বনি উচ্চারণ হলো না সেখানে সবসময় কি বসবে উকার সেখানে সবসময় তোমার উকার বসে যে বর্ণটি সিঙ্গেল যেখানে অধ্বনি উচ্চারণ হয় না সেখানে হর্ষিল বসে এবং যেখানে অধ্বনি উচ্চারণ হয় সেখানে কি হবে উকার বসবে যেমন আমি প্রায় বলছি সেখানে অধ্বনি উচ্চারণ হয়েছে এই জন্য এখানে কি বসালাম উকার বসালাম কিন্তু এখানে ঋণ বলছে যে থামছে এখানে অধ্বনি উচ্চারণ ঋণও বলা নাই ঋণও বলে উকার বসাতাম কিন্তু এখানে বলছে কি ঋণ থেমে গেছে এই জন্য আমি কি বসালাম তোমার হর্ষিল এরপর দেখো চোর এটা হচ্ছে চোর চাপক দেখো ছর এখানে কি অ উচ্চারণ হয়েছে এরপরে বর্ণটি দেখো রেফ আছে আমরা জানি রেফ থাকলে র হয় রেফ থাকলে সবসময় কি হয় র হয় চোর ছ এখানে কি গোপন অবস্থায় অধ্বনি উচ্চারণ হয়েছে এই জন্য এখানে উকার বসালাম রেফের ক্ষেত্রে রেফের পরিবর্তে কি বসাবো র বসাবো রেফের পরিবর্তে আমরা কি বসাইতে পারি র বসাবো দেখো রেফের ক্ষেত্রে র বসাবো রেফের ক্ষেত্রে র বসাবো চোর বলে তামসি এই জন্য আমি হর্ষিল দিলাম দেখো আচ্ছা চোর চোর শব্দটি আসছে না তোমরা কেউ চুরি করছো কখনো বলো করো না আচ্ছা আমি শুনছি পৃথিবীতে সবচেয়ে বড় চোর নাকি মেয়েরা ছেলেদের চেয়ে নাকি মেয়েরাও নাকি বেশি চুরি করে কিছুদিন আগে একটা ঘটনা দেখছো চট্টগ্রামে কেউ দেখছো যে চট্টগ্রামে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে তোমার দুইটা মেয়ে মিলে তার আত্মীয়ের বাড়ি থেকে চুরি করছে কি এই তোমরা মুখের মধ্যে কি ইউজ করেছে ধরো পাউডার যে কোনো ইত্যাদি ইত্যাদি সেখানে তোমার ফেয়ার এন্ড লাভলি কতগুলো তোমরা ইউজ করো না সেগুলো শুধু চুরি করছে তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় চুরকে মেয়েরা না সত্যি না বলো সত্যি কিনা বলো তোমরা বলবা বলো ছেলেরা না আমার ক্ষেত্রে হচ্ছে মেয়েরা কেননা ওই দিন তোমার ছেলেরা চুরি করে পুরো দেশকে ফেলে মেয়েরা সামান্য অল্প অল্প জিনিস শুধু কি করে চুরি করে ফেলে এটা খুবই মানে ভয়ঙ্কর কথা এই চুর শব্দটি আসছে এই জন্য আমি তোমার বলতেছি আচ্ছা এগুলো না ভিডিও এগুলো আপলোড করবো তোমার চুর বলতেছি এই জন্য না এগুলোই আমি আপলোড করবো কি আচ্ছা আচ্ছা আপলোড করলে কি হবে না দেখবে ভিডিও দেখবে আপলোড করলে যাদের ক্লাসটি প্রয়োজন হবে তারাই দেখবে ছেলেরা দেখবে যে না মেয়েরা দেখবে আমার ক্লাস মেয়েরা দেখবে না এটা যে চিরন্তন যেটা সত্য কথা মেয়েরা হচ্ছে পৃথিবীতে বেশি মানে কি অল্প অল্প কিছু আছে না এই যে সুতা এগুলো শুধু কি করে চুরি করে আচ্ছা এই দেখো এরা বলতেছে আমি যে মেয়েদেরকে চুর বললাম আমার যে আমার ক্লাসগুলো মেয়েরা করে এরা নাকি আমার ভিডিও দেখবে না আমার ক্লাসগুলো আর করবে না কেননা আমি মেয়েদের চুর বলছি
আচ্ছা তোমরা বলো আসলে কি মেয়েরা ছোট না? বলো। আসলে সত্যি হচ্ছে যে কি মেয়েরা যে অল্প 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 কিছু কি করে, মানে একটু সামান্য জিনিস হলে তারা কি করে ফেলে, চুরি করে ফেলে। এই জন্য আর হচ্ছে ছেলেরা হচ্ছে কি পুরো পৃথিবীটা খেয়ে ফেলে, চুরি যখন করে তখন পৃথিবীতে। মেয়েরা হচ্ছে অল্প 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 কিছু দেখলেও সেটা চুরি করে। যেমনটা দেখছো না শেখ হাসিনা তোমার প্রধানমন্ত্রী কিভাবে সিস্টেম করে পালিয়ে গেছে না, অর্থাৎ সেনা। মেয়েরা হচ্ছে চুরি বিদ্যার জন্য সেনা। পরীক্ষার হল সবচেয়ে কি মেয়েরাই চুরি করে, দেখো না সিস্টেম করে লিখে বের। আচ্ছা দেখো, যাই হোক ছরজাপ। আচ্ছা রয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইন্ড পেলে না তোমরা? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রয়ের পরিবর্তে আমরা কি লিখতে পারি, রেফের পরিবর্তে র লিখবো। ছরজাপ, এখানে তামসিল সেখানে হচ্ছিল যা অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা যে অন্তস্থ জ কিংবা বর্গের জ থাকলে সবসময় কি হয়, বর্গের জ হয়। ছরজা অন্তস্থ জয়ের পরিবর্তে আমরা বর্গের জ লিখলাম, রেফের পরিবর্তে র লিখলাম। ছরজাপ প যে দেখো এখানে প বলছে, সেখানে কি অধ্বনি গোপন অবস্থা উচ্চারণ হলো। এখানে অধ্বনি গোপন অবস্থায় কি উচ্চারণ হলো। যেখানে অধ্বনি গোপন অবস্থায় উচ্চারণ হবে সেখানে কি তোমার কি বসাইতে হবে, উকার বসাইতে হবে। ছরজা পদ বলছে যে সেখানে কি তামসি পদ বলা নাই। পদ যদি বলতে তাহলে তোমাকে অ উকার বসাইতে হতো। এটা বলছো তুমি কি ছরজা পদ, এটা যদি পদ হতো ছরজা পদ তাহলে কি হতো, এটা উকার হয়ে যেত। কিন্তু এখানে ছরজা পদ, এটা একটা প্রচলিত সবচেয়ে ভয়ঙ্কর ভুল হচ্ছে যে তোমরা হস চিহ্ন দিকে ভুল করো। আচ্ছা একটা জিনিস দেখো, যে বর্ণটি, আবার বলতেছি, যে বর্ণটি সিঙ্গেল, অর্থাৎ যে বর্ণটি একদম এরকম সিঙ্গেল ক মনে করো কিছু নেই, অর্থাৎ এর আগে কিছু বর্ণ আছে, এর আগে এর পরে কিছু বর্ণ আছে, কিন্তু এর সাথে কিছু রস্যিকার দীর্ঘিকার কোনো কিছু যুক্ত নাই। সিঙ্গেল হলে একটা জিনিস দুইটা জিনিস খেয়াল করবা, এখানে হয় হস চিহ্ন দিবা, না হলে কি উকার বসাবে। হস চিহ্ন দিবে কখন, বর্ণটির সাথে যদি অধ্বনি উচ্চারণ না হয় সেখানে কি বসাই দিবা, হস চিহ্ন। আর বর্ণটির সাথে যদি অধ্বনি স্বরূপ বর্ণটি গোপন অবস্থায় থাকে তাহলে সেখানে কি সরাসরি উকার বসাই দিবা। এরপর দেখো ওই সূত্র হচ্ছে, ওই থাকলে কোথাও উরসি বসাইতে হবে। ওই সূত্র হচ্ছে উরসি। আমরা জানি ওই এর সূত্র কি উরসি, তাহলে তো সেক্ষেত্রে বসাই দাও। আর হয় জ থাকলে হয় জ, আমরা জানি বর্গের জ ঝ, এরকম হয় জ যেখানে দেখো বর্গের জ ঝ, তাহলে কি বর্গের জ ঝ, অর্থাৎ ঐতিহ্য তামসি জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবচেয়ে প্রচলিত একটা, সবচেয়ে তোমাদের ভয়ঙ্কর একটা তোমরা ভুল করো, সেটা হচ্ছে তোমার এই হস চিহ্ন দিতে ভুল করো। হয় হস চিহ্ন দিবে সিঙ্গেল বর্ণে, না হলে কি উকার বসাবে। অধ্বনি উচ্চারণ হলে সেখানে কি উকার বসবে, আর যদি অধ্বনি উচ্চারণ না হয় সেখানে কি বসবে, তোমার অধ্বনি উচ্চারণ না হলে সেখানে হস চিহ্ন বসবে। এরপর দেখো আমি তারপর এরপরে কয়েকটি তোমাদের নিয়ম শিখাই। সরু বর্ণের দুটি রূপ থাকে। সরু বর্ণের কয়টি রূপ, দুইটি রূপ থাকে। সরু বর্ণটির তোমার দুইটি রূপ থাকে, একটা সরু থেকে যাবে আর একটা হচ্ছে সরু ও হয়ে যাবে। সরু কখন সরু থেকে যাবে, যদি তুমি দেখবা যে শব্দটি তুমি বর্ণের উচ্চারণ লিখবা, সেই শব্দটি যদি তোমরা যদি সেই শব্দটি যদি তুমি না বোধক হয়, সেই শব্দটি যদি না বোধক হয় সরু থেকে যাবে, যদি শব্দটি আবোধক হয় সরু কি হয়ে যাবে, ও হয়ে যাবে। যেমন অজানা, মূল শব্দটি কি জানা, এর আগে একটা উপসর্গ দিলে সরু, তাহলে অজানা সেটা একটা শব্দ হয়ে গেল, সেটা নামবোধক শব্দ। যেমন অনেক, অনেক মানে কি এক, মূল শব্দ এক, সেখান থেকে কি অনেক, উপসর্গ দিয়ে অনেক মানে কি সীমাহীন, প্রচুর পরিমাণ, অসীম, যার সীমা নেই, সেটাও কি নামবোধক শব্দ। অর্থাৎ নামবোধক শব্দের ক্ষেত্রে সরু থেকে যাবে, আর যদি হাবোধক শব্দ দেখো সেখানে কি সরু ও হয়ে যাবে। যেমন অতি, ও সরু ও হয়ে যাবে। অধ্যাপক বলছে যে সরু এটা কি ও হয়ে যাবে। আর এরপর কিছু নিয়ম দেখো, শব্দের মাঝখানে যদি
সরি দেখো শব্দের মাঝখানে বা শেষে শেষে যদি বফলা থাকে তাহলে বফলা থাকে যদি শব্দের মাঝখানে শেষে যদি বফলা থাকে দেখো অর্থাৎ শব্দের মাঝখানে বা শেষে যদি তোমার বফলা দেখো, শব্দের মাঝখানে বা শেষে যদি তোমরা বফলা দেখো, যে বর্ণের নিচে বফলা থাকবে ওই বর্ণটি দুইবার লিখতে হবে। যেমন তোমার দেখো বিশ্বাস যে বলি আমরা, বিশ্বাস এই তালবস্বর নিচে কি আছে বফলা আছে, এই তালবস্বর দুইবার লিখতে হবে। এটা যদি দ থাকতো, দ নিচে যদি বফলা থাকতো তাহলে কি ওই দটা আমরা কয়বার লিখতাম? দুইবার লিখতাম। এখানে বলছি শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা থাকে, যে বর্ণের নিচে বফলা থাকবে ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার। আর যদি শব্দের শুরুতে যদি বফলা দেখো ওই বফলাটা কি তুলে ফেলবে। যেমন শব্দের শুরুতে বফলা থাকলে, যেমন স্বাধীন, আমরা যে স্বাধীন লিখি সেখানে কি শব্দের শুরুতে কি আছে? বফলা আছে, ওই বফলাটা তুলে ফেললাম। তাহলে এটা নিয়ম হচ্ছে তোমার বফলাটা তুলে ফেলে তোমার তালবস্বর দন্তের সহিত পরিবর্তে তালবস্বর লিখি, দীর্ঘিকার থাকে সবসময় কি রসিকার হয়। এগুলো তো আমি দেখো এরপরে এটা করে দিচ্ছি। দন্তের স্বর তালবস্বর মূর্ধন্য স্বর থাকলে সবসময় কি হয়? তালবস্বর হয়, সবসময় কি হবে? তালবস্বর হবে। বফলা তুলে ফেলবো আমরা, দেখো বফলা তুলে ফেলে তোমার দীর্ঘিকার থাকলে সবসময় কি হয়? রসিকার হয়। স্বাধীনও বলি নাই, আমি স্বাধীন বলছি, থামছি, সেখানে কি অস্বীন। এরপরে আরেকটা নিয়ম হচ্ছে যে মফলার নিয়ম। মফলার নিয়ম হচ্ছে তোমার শব্দের মফলার নিয়ম দেখো, শব্দের মাঝখানে বা শেষে যদি মফলা থাকে, শব্দের কোন শব্দের মাঝখানে শব্দের দিকে যাচ্ছে না, আচ্ছা এগুলো ধরতেছেন দেখি, আমি মুখে বলতেছি। দেখো শব্দের মাঝখানে বা শেষে যদি মফলা থাকে, ওই ঠিক বফলার মতো ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার। তবে মফলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে শেষ বর্ণটির ক্ষেত্রে কি বসাইতে হবে? ছাদ বিন্দু বসাইতে হবে। যেমন আমরা যদি ক উচ্চারণ করি, তোমার চিপে ধরে যদি তোমার যখন আমরা ক উচ্চারণ করি, খ হুবহু ক ধ্বনি উচ্চারণ হচ্ছে, দেখো তাহলে কিন্তু ম উচ্চারণ করলে দেখো ম একটু বাধা পাচ্ছে, এই জন্য আমরা কি বসাবো? ছাদ বিন্দু বসাবো। মফলা যেখানে থাকবে শব্দের মাঝখানে বা শেষে যদি মফলা থাকে, ওই বর্ণটি কয়বার লিখতে হবে? দুইবার লিখতে হবে। কিন্তু শেষ বর্ণে কি দিতে হবে? ছাদ বিন্দু দিতে হবে। কিন্তু শব্দের শুরুতে যদি মফলা থাকে, বফলার মতো তুলে ফেলতে হবে, কিন্তু মফলার নিয়ম হচ্ছে ছাদ বিন্দু দিতে হবে, সেখানে কি ছাদ বিন্দু দিতে হবে। এবার আসি আরেকটা নিয়ম হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে তোমার কিছু বাংলা তোমার বর্ণ উচ্চারণের ক্ষেত্রে কিছু বর্ণ আছে বাংলা, যেমন যেগুলা নিচে যদি বফলা বা মফলা থাকে সেগুলো কি উহু উচ্চারণ হবে। যেমন উদ গল মন, এগুলোর নিচে যদি মফলা কিংবা বফলা থাকে এগুলো উচ্চারণ হবে। যেমন উদ বলছি, সেটা নিচে বফলা আছে, এটা লিখতে গেলে উদ্বেগ হবে, এটা সরাসরি উচ্চারণ হবে। প্রসুদ উদ তামসি বেকারবে গবেগ উদ্বেগ, কেননা গলমন উদ্গলমনে চারটি বর্ণের নিচে যদি এই পাঁচটি ক্ষেত্রে যদি যুক্ত যদি তুমি মফলা কিংবা বফলা দেখো, সেগুলো কি হবে? উচ্চারণ হবে। যেমন তোমরা জন্ম লিখো না, জন্ম তো সরাসরি কি লিখো? সরাসরি মফলা উচ্চারণ করো, জন্ম।
কেননা দন্ত নম নিচে কি আছে ম আছে, এই জন্য ম ম ফলা উচ্চারণ করছি জন তামসি মু জন্ম। কিন্তু বিশ্বতে কি বলা নাই, ম ফলা উচ্চারণ করা নাই। বিশ্বতে কি করা নাই, ম ফলা উচ্চারণ করা নাই। শব্দ আমি বলছিলাম শব্দের মাঝখানে বা শেষে যদি ম ফলা থাকে সেই বর্ণটি যে বর্ণের নিচে থাকবে ওই বর্ণটি দুইবার লিখতে হয়। তাহলে গলিক রসিকা মধুনা স কিংবা দন্তের স বা তালবস্য থাকলে সবসময় তালবস্য লিখতে হয়। ম ফলা আছে এই জন্য শব্দের শেষে, এই জন্য ম ফলা কয়বার লিখতে হবে, তালবস্য মধুনা স নিচে ম ফলা আছে, মধুনা স দুইবার লিখতে হবে। মধুনা স পরিবর্তে আমরা লিখব তালবস্য গ্রীষ স। শেষ বর্ণে কি দিতে হবে, 7 বিন্দু দিতে হবে। কিন্তু এইগুলোর নিচে যদি ম ফলা যদি বা ব ফলা থাকলে সেগুলো সরাসরি কি হবে, উচ্চারণ হবে। যেমন একটা মনে আছে শান মাসিক, শান মাসিক, তাহলে মধুনা স পরিবর্তে তালবস্য লিখব শান। দন্তন্য নিচে ম ফলা আছে, আমি বললাম এইগুলোর নিচে যদি ম ফলা থাকলে এগুলো সরাসরি উচ্চারণ হয়। তাহলে শান অর্চিন মাকার মা, মা তালবস্য দন্তের স ক্ষেত্রে তালবস্য মাসিক, শান মাসিক। আশা করি তোমরা এই ক্লাসটি পুরো ক্লাসটি বুঝতে পেরেছো। তো এইগুলো হচ্ছে নিয়ম। এইগুলোর নিচে যদি ম ফলা থাকলে সরাসরি তোমাকে কি করতে হবে, ওইগুলো উচ্চারণ করতে হয়। আর যদি এইগুলো ছাড়া তোমার বাকি যেগুলো থাকে এগুলোর নিচে যদি তোমার শব্দের মাঝখানে বা শেষে যদি ব ফলা থাকে, ব ফলা উচ্চারণ ওই ব ফলা কয়বার লিখতে হয়, 2বার লিখতে হয়। অর্থাৎ যে বর্ণের নিচে থাকবে ওই বর্ণটি 2বার লিখতে হয়। বিশ্বাস আমরা অশ্ব, অশ্ব বলছে যে তালবস্য নিচে ব ফলা আছে, সেই ক্ষেত্রে তোমার কি ব ফলা তালবস্য কয়বার লিখতেছ, 2বার লিখছো। যদি আবার যদি তোমার জ্ঞান থাকতো এইগুলোর নিচে যদি থাকতো উদ্গলম, তাহলে কি তোমার ব ফলা কি সরাসরি লিখতে হতো। তো এইগুলো ছাড়া বাকি ক্ষেত্রে যদি তালবস্য মধুনা স এইগুলার নিচে যদি ম ফলা দেখো তাহলে কি এগুলা শব্দের মাঝখানে হিসাবে দিতে হবে, 7 বিন্দু বসবে ম ফলার ক্ষেত্রে। আর শুরু তখন কি ম ফলা তুলে ফেলতে হবে, ম ফলা তুলে ফেলে ওইখানে কি 4 বিন্দু। ময়ের উচ্চারণের নিয়ম হচ্ছে শব্দের মাঝখানে শেষে থাকলেও 4 বিন্দু দিতে হয়, শুরুতে থাকলে কি 4 বিন্দু দিতে হবে।